আইসিটি বিষয়ের যে পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং রিলেটেড এমসিকিউ পর্ব 2-এ 120টির অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথম প্রশ্ন লক্ষ্য করি, এটি হচ্ছে 118 নম্বর প্রশ্ন। পূর্বের ক্লাসে আমি এই 117 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই প্রশ্নে বলা আছে সি কোন ধরনের প্রোগ্রামিং ভাষা। এখানে বলো তো কোন মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা। এখন সি প্রোগ্রাম কেন মধ্যস্তরের প্রোগ্রামিং ভাষা লক্ষ্য করো। সি প্রোগ্রাম ব্যবহার করে উচ্চ স্তরের কাজও করা যায়, নিম্ন স্তরের কাজও করা যায়, সেজন্য সি কে মধ্যস্তরের ভাষা বলা হয়। ফ্যানটা বন্ধ করি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোন ভাষা থেকে সি ভাষা সৃষ্টি হয়েছে। বিসিপিএল। বিসিপিএল এর পূর্ণরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই সি নামটা এসেছে মূলত ওই যে মার্টিন রিসার্চের তৈরিকৃত বিসিপিএল থেকে। বিসিপিএল থেকে সি ভাষার উৎপত্তি হয়েছে। বি নামে আর একটা ভাষা ছিল, তাই নাম দেওয়া হয় সি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। পরের প্রশ্ন, সি ভাষার প্রবর্তক ডেনিস রিসি। ডেনিস রিসি এইখানে 1970 সালে এই যে বেল ল্যাবরেটরিতে, আমেরিকায় বেল ল্যাবরেটরিতে কাজ করার সময় ডেনিস রিসি এই সি ভাষা আবিষ্কার করে। পরের প্রশ্ন, কত সালে সি ভাষা আবিষ্কার হয় বলতো। 1970 সালে। 1970 সালে সি ভাষা আবিষ্কার করার পরে ইউনিক্স অপারেটিং সিস্টেমে প্রথম সি ভাষা ব্যবহার করে। ইউনিক্স অপারেটিং সিস্টেমে। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সি ভাষা প্রোগ্রামকে কোন ধরনের কোড বলা হয়। সোর্স ভাষাকে সোর্স কোড বলা হয়। আরেকটা বিষয় বলি, সোর্স কোডের বাংলা হচ্ছে উৎস প্রোগ্রাম। তো উৎস প্রোগ্রাম কাকে বলা হয়। সি মূলত উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, আর উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকেই উচ্চ প্রোগ্রাম বলে। আরেকটা বিষয় বলে রাখি, এই মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকেও বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। কি বলা হয়, বা বস্তু প্রোগ্রাম। আর মেশিন ভাষা বাদে আর যত ভাষা আছে সব ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় উচ্চ প্রোগ্রাম। তার মেশিন ভাষা বাদে সব ভাষায় লিখিত প্রোগ্রামকে উচ্চ প্রোগ্রাম বলে, মনে থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন, সি কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে। স্ট্রাকচার। স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা বলা হয় সি ভাষাকে। কেন বলা হয়, সিতে মূল সমস্যাগুলোকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে ধাপে ধাপে কাজ করা হয়, সেজন্য সি কে বলা হয় স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা। মনে থাকবে, অনেক সময় 2 মার্কসের জন্য আসে সি ভাষায় স্ট্রাকচার প্রোগ্রামিং ভাষা ব্যাখ্যা করো অনুধাবনমূলক। পরের প্রশ্ন লক্ষ্য করি, বিসিপিএল এর পূর্ণরূপ কি। বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এই যে মার্টিন রিসার্চের উদ্ভাবিত বিসিপিএল ভাষা, এই ভাষাটি মূলত এই ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণামূলক কাজে ব্যবহার করা হতো একসময়, ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। পরের প্রশ্ন, সি প্রোগ্রামে ডেটার মান গ্রহণের জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়। ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন ডেটার মান ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়। গ্রহণ করার জন্য মানে কি, ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করা হয়, ডেটা ইনপুট নেওয়ার জন্য। যেমন দেখো স্ক্যান এফ ফাংশন, এই স্ক্যান এফটা কিন্তু ইনপুট ফাংশন, এবং কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এই স্ক্যান এফ ফাংশনটা ব্যবহার করা হয়। পরের প্রশ্নটা লক্ষ্য করি, সি ভাষাকে কম্পিউটারের অন্যান্য ভাষার কি বলা হয়। জনক বলা হয়। কেন জনক বলা হয়, সি ভাষা ব্যবহার করে অন্যান্য বিভিন্ন ভাষা তৈরি হয়েছে, সেজন্য একে জনক বলা হয়। সি ভাষার ঘোষণার দিক থেকে কয় ধরনের চলক থাকে। 2 ধরনের। একটা হচ্ছে এই লোকাল চলক, আর একটা গ্লোবাল চলক। খেয়াল করো ভালো করে, আমরা যখন প্রোগ্রামের মধ্যে চলক ব্যবহার করি, মানে মেইন ফাংশনের ভিতরে, মেইন ফাংশন স্টার্ট করার পরে আমরা লিখি না আইএনটি, এনআই, সাম এরকম লিখি না, তাহলে এই চলকগুলি মেইন ফাংশনের মধ্যে, এগুলোকে লোকাল চলক বলে। আর যে ফাংশন মেইন ফাংশনের বাইরে বা প্রোগ্রামের শুরুতেই ব্যবহার করি, ফাংশনের ভিতরে না বাইরে, ওইটাকে গ্লোবাল চলক বলে। তাহলে প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা হয়, ফাংশনের মধ্যে ব্যবহার করা হয় লোকাল চলক, আর ফাংশনের বাইরে বা শুরুতে ব্যবহার করা হয় গ্লোবাল চলক। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আবার এগুলো থেকে এমসিকিউ আসে। প্রোগ্রামের গঠন রীতিকে কি বলে। প্রোগ্রাম মডেল বলে। প্রোগ্রামিং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং মডেল আছে, যেমন স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল, ভিজুয়াল প্রোগ্রামিং মডেল, ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল, এগুলো সব প্রোগ্রামিং মডেল। হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং।
সি প্রোগ্রামে চলকের নাম রাখার ক্ষেত্রে নিম্নের কোন বিশেষ ক্যারেক্টার ব্যবহার করা হয়? আন্ডারস্কোর। শোনো, আমরা যখন সি ভাষার চলক ব্যবহার করি অর্থাৎ ভেরিয়েবল লিখি, তখন এই আন্ডারস্কোর ব্যতীত আর কোনো প্রতীক ব্যবহার করা হয় না। যেমন ধরো বিভিন্ন রকম প্রতীক আছে, এই যে @ হ্যাশট্যাগ, বিভিন্ন ধরনের প্রতীক আছে না? তো কোনো প্রতীক ব্যবহার করা হয় না, শুধু ব্যবহার করা হয় আন্ডারস্কোর, আর কোনো প্রতীক ব্যবহার করা হয় না। তাহলে এটা মনে রাখতে হবে। কিন্তু আমাদের অনেক সময় বলে নিম্নের কোনটি সঠিক চলক, তখন এই প্রতীকগুলো দেখে কোনটা সঠিক সেটা আইডেন্টিফাই করতে হবে। এই ধরনের অনেকগুলি এমসিকিউ আছে আজকে চলককে কেন্দ্র করে। পরের প্রশ্ন, নিম্নের কোনটি হেডার ফাইল, মানে কোনটি হেডার ফাইল, কোনটি দ্বারা হেডার ফাইল যুক্ত করা হয়? হ্যাশট্যাগ ইনক্লুডের সাথে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, জানি তো। এই হ্যাশ ইনক্লুড এটাকে প্রি প্রসেসর ডিরেক্টিভ বলা হয়, যেটি দ্বারা হেডার ফাইল যুক্ত করা হয়। যেমন দেখো, আমরা এখানে অনেকগুলি হেডার ফাইল যুক্ত করেছি। ইনক্লুড stdio.h, এটি একটি হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। ইনক্লুড math.h, গাণিতিক কাজ করার জন্য এটা একটা হেডার ফাইল। ইনক্লুড conio.h, এটা একটা হেডার ফাইল। conio এর পূর্ণরূপ হচ্ছে এটা হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। তারপরে ইনক্লুড string.h, string.h শব্দ, স্ট্রিং মানে শব্দ, অক্ষরমালা শব্দ যুক্ত করার জন্য string.h ব্যবহার করি। তাহলে এগুলো সব কিন্তু হেডার ফাইল, .h আছে সেই জন্য, এটা মনে রাখতে হবে, কিন্তু এগুলো চিনে রাখতে হবে। হ্যাঁ, পরের প্রশ্ন, সি প্রোগ্রামিং ভাষা হলো উচ্চ স্তরের এবং মধ্য স্তরের, নিম্ন স্তরের না। আচ্ছা, নিম্ন স্তরের ভাষা কোনটা বলি? মেশিন ভাষা আর অ্যাসেম্বলি ভাষা, এই দুটোকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। আর এই দুইটা বাদে আর যত সব ভাষা আছে উচ্চ স্তরের ভাষা। তবে সি কে মধ্য স্তরের ভাষাও বলা হয়, কারণ এটি ব্যবহার করে নিম্ন স্তরের কাজও করা যায়, উচ্চ স্তরের কাজও করা যায়। মনে থাকবে। পরের প্রশ্নটা দেখো, নিম্নের কোনটি সি প্রোগ্রামের আউটপুট ফাংশন? বলো কোনটা? প্রিন্টএফ। প্রিন্টএফ কেন আউটপুট ফাংশন? প্রিন্টএফ এর মধ্যে যা লিখি সেটা মনিটরে দেখতে পাই। প্রিন্টএফ কোনো কিছু প্রিন্ট করার ফাংশন, ঠিক আছে? এই পর্যন্ত দেখায় নাও। ওই আম্মু দেখবা, তুমি পড়বা? আচ্ছা ঠিক আছে, পরীক্ষা কথাটা উচ্চারণ করবে। আচ্ছা পরে আমি দেখাই দেবো ওকে। আচ্ছা কোথায় জন্য আছে দেখি। আচ্ছা তাহলে দেখো, এটা যে মেইন ফাংশন গেট সিএস, আমরা conio.h এর সাথে গেট সিএস সবার শেষে লিখতে হয়। স্ক্যানএফ ইনপুট ফাংশন, এইটা হচ্ছে আউটপুট ফাংশন, প্রিন্টএফ আউটপুট ফাংশন। পরের প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নের কোনটি সি ভাষা লেখার জন্য ব্যবহৃত কম্পাইলার? কোড ব্লকস কম্পাইলার। নোটপ্যাড ব্যবহার করা হয় ওয়েবসাইট ডিজাইন করার জন্য। এমএস এক্সেস তো ডেটাবেস, ফটো ঠিক করার জন্য। তার এইটা হচ্ছে কোড। আচ্ছা, আমরা কয়েকটা দেখি, কয়েকটা সি প্রোগ্রামের কম্পাইলার লক্ষ্য করি। এই যে টার্বো সি, বলল্যান্ড সি, তারপরে কোড ব্লকস, এগুলি হচ্ছে সি প্রোগ্রাম লেখার জন্য সফটওয়্যার। কম্পাইলার বলতে সফটওয়্যার বোঝায়, ঠিক আছে? তারপরটা দেখো, সি প্রোগ্রামে কোন ফাংশনের মধ্যে ভেরিয়েবল ঘোষণা করা, কোন ফাংশনের মধ্যে যদি ভেরিয়েবল ঘোষণা করা হয় তাকে কি বলে? ফাংশনের মধ্যে যদি ভেরিয়েবল ঘোষণা করা হয় তাকে লোকাল ভেরিয়েবল বলে। ওই কিছুক্ষণ আগে বলেছিলাম কিন্তু, ঠিক আছে? ফাংশনের লোকাল ভেরিয়েবল হচ্ছে এই ফাংশনের মধ্যে ব্যবহার করা হয়। ফাংশনের পূর্ণ নাম কোড সহ পুরো অংশটিকে কি বলে? স্টেটমেন্ট বলে। দেখো খেয়াল করে সবাই, এদিক খেয়াল করো। প্রিন্টএফ একটা ফাংশন, প্রিন্টএফ এর মধ্যে আমি এখানে প্যারান্থেসিস ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, প্যারান্থেসিস এর মধ্যে আরো লিখেছি ইন্টার টু নাম্বারস। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সেমিকোলন পর্যন্ত টোটাল অংশটা হচ্ছে স্টেটমেন্ট। টোটাল অংশটা কি? স্টেটমেন্ট। এবং এই স্টেটমেন্টের প্রিন্টএফ হচ্ছে ফাংশন, এই ব্র্যাকেটটা হচ্ছে প্যারান্থেসিস, আর মাঝখানে যে আমি এই যে লেখাটা লিখেছি ডাবল কোটের মধ্যে, এই প্যারান্থেসিসের মধ্যে, এটাকে প্যারামিটার বলে। ফাংশনের মধ্যে আমি যেটা লিখি সেটাকে প্যারামিটার পাসিং বলে। কি বলে? প্যারামিটার পাসিং। এগুলো মনে রাখতে হবে কিন্তু। কোন ফাংশনটি সি প্রোগ্রামিং ভাষার আউটপুট দেওয়ার জন্য ব্যবহার করা, আউটপুট এর জন্য ব্যবহার করা হয়? প্রিন্টএফ। প্রিন্টএফ। আচ্ছা, এখানে একটা কথা আছে, যে প্রিন্ট ফাংশন আছে না, এই যে প্রিন্ট ফাংশনটা পাইথনে ব্যবহার করা হয়। পাইথনে প্রিন্ট আর সি প্রোগ্রামে প্রিন্ট এফ, মনে থাকবে?
এবং এইগুলোকে লাইব্রেরি ফাংশনও বলা হয়। ওই যে আমরা stdio.h লিখি না, ওটা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ওটা তো একটা লাইব্রেরি বা হেডার ফাইল। ওই লাইব্রেরির সাথে এটা কাজ যুক্ত আছে, সেজন্য এটাকে লাইব্রেরি ফাংশন বলা হয়। স্ক্যানএফ কেও লাইব্রেরি ফাংশন বলা হয়, যদিও স্ক্যানএফটা হচ্ছে ইনপুট ফাংশন এবং এটি লাইব্রেরি ফাংশন। দেখো নিচের কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? কোনটি বলো? ফাংশনটা আলাদা। কেন আলাদা? int, char, else এগুলো সব কিওয়ার্ড, ডেটা টাইপ, বাট এটা কিন্তু ডেটা টাইপ না, এটা আলাদা। এই যে বিভিন্ন কিওয়ার্ড আমি কিছু উপস্থাপন করলাম। কিওয়ার্ড হচ্ছে সংরক্ষিত কিছু শব্দ, তোমরা তো জানো কিওয়ার্ডের ইতিপূর্বে আলোচনা করেছি। কিওয়ার্ড তোমাদের বইতে আছে 32টা, আর আনসিসি তে আছে 47টা, আর সি প্লাস প্লাসে আছে 63টা কিওয়ার্ড। এগুলো মনে রাখা লাগবে। সি প্রোগ্রামের মেইন ফাংশনের প্রধানত কয়টি অংশ থাকে? দুইটি। একটি হচ্ছে ডিক্লারেশন পার্ট আর একটা হচ্ছে এক্সিকিউশন পার্ট। দেখো আমরা যখন একটা সি প্রোগ্রাম লিখি তখন প্রথমে আমরা ভেরিয়েবল ঘোষণা করি না, ডেটা টাইপ দিয়ে, ওই লাইনটাকে ডিক্লারেশন বলে। ডেটা টাইপ ঠিক করে দিই, আবার ভেরিয়েবলের নাম লিখি, এরপরে আবার নিচে আমরা কার্যক্রম সম্পাদন করি, সেজন্য দুইটা অংশ। পরের প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামের অন্যতম বৈশিষ্ট্য হলো এটি কি? কেস সেনসিটিভ। সি প্রোগ্রাম কেন কেস সেনসিটিভ? 2 মার্কসের জন্য পরীক্ষায় আসে। সি প্রোগ্রাম কেস সেনসিটিভ ব্যাখ্যা করো, এটা 2 মার্কসের জন্য আসো। কিন্তু সি প্রোগ্রামে কেস সেনসিটিভ ভাষা, কারণ সি প্রোগ্রামের বড় হাতে ছোট হাতে লেখার মধ্যে পার্থক্য নির্দেশ করে। আমাদের যে কিওয়ার্ড গুলি আছে, ইফ, এলস, ফর, int, এগুলো লিখি না, এগুলি স্মল লেটারে লিখতে হবে, বড় হাতে লিখলে কাজ করবে না। সেজন্য সি প্রোগ্রামকে কেস সেনসিটিভ বলা হয়। এই যে আমি তোমাদেরকে বললাম সি প্রোগ্রামের ছোট হাতের বড় হাতের লেখার পার্থক্য রয়েছে, যেমন int, ফ্লট, ইফ, এলস, ফর, এগুলি তো কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলি স্মল লেটারে লিখতে হয়। এইটুকু ব্যাখ্যা দিলে 2 পাবে, এইটুকুই মেন, আরো লিখতে হবে কিন্তু এইটুকু মেন, ঠিক আছে? হ্যাঁ, পরীক্ষা আসে সি প্রোগ্রাম কেস সেনসিটিভ ব্যাখ্যা করো, বারবার বললাম কিন্তু 2 মার্কসের জন্য, অনুধাবনমূলক, সৃজনশীল। সি প্রোগ্রাম গঠনের কোন সেকশনে ভেরিয়েবল ঘোষণা করা হয়? ডিক্লারেশন সেকশন। ডিক্লারেশন সেকশন কাকে বলে? এই যে আমরা লিখি না, আচ্ছা আমি একটা প্রোগ্রাম দেখাই, এই যে প্রোগ্রাম আমি দেখাইলাম, খেয়াল করো, তাকাও এদিকে, এটা একটা সি প্রোগ্রাম লিখলাম না? এই সি প্রোগ্রামের এই যে এটাকে বলা হয় না, এই লাইনটাকে বলা হয় লিংক সেকশন। কি বলা হয়? যেখানে হেডার ফাইল যুক্ত করি, এটা মেইন ফাংশন সেকশন। মেইন ফাংশন সেকশন। তারপরে এটা স্টার্ট করার পরে এই লাইনটার নাম ডিক্লারেশন সেকশন। এখানে কিন্তু আমরা ডেটা টাইপের নাম লিখি, তারপরে ভেরিয়েবলের নাম লিখি। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কোন জায়গায় ভেরিয়েবল লেখা হয়? কোন জায়গায় ভেরিয়েবল? ডিক্লারেশন সেকশনে ভেরিয়েবলের নাম লেখা হয়। তারপরে আরো ভেরিয়েবলের কাজ আছে, কিন্তু এইখানে মূলত নামটা প্রথমে লেখা হয়। নিয়ম হচ্ছে প্রথমে ডেটা টাইপ লিখবো, তারপরে কমা দিয়ে লাস্টে সেমিকলন দিব। ডেটা টাইপ এখানে আমরা কখনো int লিখি, ভগ্নাংশ সংখ্যার জন্য ফ্লট লিখি, অক্ষর লেখার জন্য char লিখি, তাই না? পরের প্রশ্ন লক্ষ্য করি, সর্বপ্রথম কোন অপারেটিং সিস্টেমে সি ভাষা? ইউনিক্স অপারেটিং সিস্টেমে। 1970 সালে সি ভাষা তৈরি করার পর ডেনিস রিসি ইউনিক্স অপারেটিং সিস্টেমে প্রথম এটা ব্যবহার দেখায়। ইউনিক্স অপারেটিং সিস্টেমে, মনে থাকবে। পরের প্রশ্ন, সি ভাষাতে প্রোগ্রাম নির্বাহের শুরুতে কোনটি ব্যবহার করা হয়? মেইন এখানে আছে, কোন মেইন সঠিক? এই মেইন সঠিক, কারণ মেইনের সাথে আবার হ্যাশ হবে না, কিন্তু মেইনের প্রথম অক্ষর এম বড় হাতের হবে না, খেয়াল রাখতে হবে। কিন্তু মেইন মুখস্থ করলে হবে না, মেইনটা অবশ্যই স্মল লেটার হবে। এবং এটা হচ্ছে ফাংশনের প্রতীক। এটা প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় প্যারেনথিসিস অফ ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এটা ফাংশনের প্রতীক আমরা বুঝবো, ঠিক আছে? আর এর মধ্যে যদি কিছু লেখা থাকে ওটাকে প্যারামিটার পাসিং বলে, এগুলো মনে রাখতে হবে। পাওয়ার ফাংশন, পাওয়ার এই যে প্রতীক আছে, তাহলে এটা কি? এটা লাইব্রেরি ফাংশন। কেন লাইব্রেরি ফাংশন? এই যে math.h নামে একটা লাইব্রেরি যুক্ত করি না, এই math.h এর সাথে sqrt রুট ওভার নির্ণয়ের জন্য, তারপরে পাওয়ার নির্ণয়ের জন্য পাও ফাংশন, এগুলো ব্যবহার করা হয় math.h এর সাথে যুক্ত। math.h হচ্ছে হেডার ফাইল এবং এটাকে লাইব্রেরি বলা হয়, এটার সাথে ওটার কাজ লিঙ্ক থাকে, তাই এইগুলোকে লাইব্রেরি ফাংশন বলা হয়। ফাংশন 2 প্রকার, লাইব্রেরি ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন। এটার মানে আমি নিজের মতো ফাংশন বানাবো, তৈরি করা যায়, এটা উচ্চ লেভেলের কাজ। আর আমরা নরমালি printf, scanf এগুলো ব্যবহার করি না, sqrt, পাওয়ার ফাংশন, এগুলো সব লাইব্রেরি ফাংশন। আমরা মূলত লাইব্রেরি ফাংশনে বেশি ব্যবহার করি। আর আমার নিজের প্রয়োজনে যদি আমি
ফাংশন তৈরি করি, তাহলে ইউজার ডিফাইন্ড হবে। সি কম্পাইলার কোন ফাংশনগুলো বিল্ড ইন থাকে? লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনটা বিল্ড ইন থাকে, ইনটেক করা থাকে প্রোগ্রামে, বিল্ড ইন থাকে। যেমন এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসিএস, এগুলি সব হচ্ছে লাইব্রেরি ফাংশন, বিল্ড ইন ফাংশন, এবং এগুলিকে প্রাইমারি ফাংশনও বলে। প্রাইমারি ফাংশনও বলে, যেগুলো মেইন ফাংশনের মধ্যে লেখা হয়। আর একটা বিষয় বলি, এই লাইব্রেরি ফাংশনগুলো মেইন ফাংশনের মধ্যে লেখা হয়, ঠিক আছে? গেটসিএস এর জন্য হেডার ফাইল কোনটি? conio.h। conio.h এর এই conio এর পূর্ণরূপ হচ্ছে কনসোল ইনপুট আউটপুট। conio.h, এই যে গেটসিএস একটি লাইব্রেরি ফাংশন যেটি এই একটি ক্যারেক্টার ডেটা ইনপুট নেয়। ভেরিয়েবলের নামের প্রথম অক্ষর ব্যবহার করা হয় কি? ইংরেজি অক্ষর। ইংরেজি অক্ষর ব্যবহার করা যায় প্রথম অক্ষর। দেখো, ভেরিয়েবলের লেখার সময় কি কি ব্যবহার করা যাবে? ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত লেখা যাবে, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত লেখা থাকবে, 0 থেকে 9 পর্যন্ত লেখা যাবে, কিন্তু শুরুটা 0 থেকে 9 পর্যন্ত হবে না, সংখ্যা দিয়ে শুরু হতে পারবে না। এবং ভেরিয়েবলের মধ্যে যদি প্রতীক লিখতে হয়, একমাত্র আন্ডারস্কোর ছাড়া আর কিছু লেখা যাবে না। আন্ডারস্কোর ছাড়া আর কোনো প্রতীক ভেরিয়েবলে সাপোর্ট করে না, মানে লেখা যাবে না, ভুল হবে। মনে থাকবে? আচ্ছা, দেখো ভালো করে, সি প্রোগ্রামে নিম্নের কোনটি অক্ষর ডেটা টাইপের কনস্ট্যান্ট কিওয়ার্ড? অক্ষর ডেটা টাইপের জন্য সিএসিআর, সিএসিআর এর ক্যারেক্টারের জন্য, অক্ষরের জন্য। আর এই যে পার্সেন্টেজ সি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এটাও অক্ষরের জন্য কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার। আর সিএসিআরটা হচ্ছে কিওয়ার্ড এবং ডেটা টাইপ। নিম্নের কোনটি সি প্রোগ্রামে ব্যবহৃত হেডার ফাইল? বলো কোনটা সঠিক? stdio.h। কেন conio.h হবে না? কেন হবে না? conio বানান ভুল আছে, দেখছো? যদি conio থাকতো তাহলে ওটাও কিন্তু হতো, তখন আবার এটা হয়তো থাকতো না। আরে print.h, std.h নামে কোন হেডার ফাইল নাই। হেডার ফাইল হচ্ছে conio.h, math.h, string.h, stdio.h। এটা মনে রাখতে হবে, কিন্তু বারবার পড়লে মনে থাকবে। কি কারণে পড়া মনে থাকে না বলো? হ্যাঁ, কম পড়লে পড়া মনে থাকে না, বেশি বেশি পড়তে হবে, খাতায় লিখে রাখবা। এই যে এগুলো সব হেডার ফাইল। ওকে, পরেরটা, সি প্রোগ্রামে ফাংশনের মধ্যে দিয়ে কোনটি ব্যবহার করা হয়? প্যারামিটার পাসিং। প্যারামিটার পাসিং সি প্রোগ্রামের জন্য সংরক্ষিত কিছু শব্দ থাকে, সেগুলোকে কি বলে? কিওয়ার্ড বলে। কিওয়ার্ড বলে। এই যে পুরাতন কথা, আবারও বলছি, ANSI তে 47টি কিওয়ার্ড আছে। ANSI এর পূর্ণরূপ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এতে 47টা কিওয়ার্ডের কথা বলেছে। সি প্লাস প্লাস আবার 63টা কিওয়ার্ড আছে। তোমাদের বইতে আছে আবার 32টা, পড়বা। হ্যাঁ, এই যে তার মধ্যে কয়েকটা আমি এখানে উপস্থাপন করেছি, আইএনটি, সিএসিআর, ফ্লট, ইফ, এলস, ডু, ফর, আরো আছে, সুইচ। মনে থাকবে, পড়তে হবে, কম পড়লে মনে থাকে না, বেশি বেশি পড়তে হবে। সিএলআর, এসসিআর, এটার জন্য কোনটি হেডার ফাইল? conio.h। সিএলআর, এসসিআর এর কাজ হচ্ছে মনিটরের পর্দা পরিষ্কার করা, এবং এইটা লেখা বাধ্যতামূলক না। দেখছো, আমরা প্রোগ্রামে কিন্তু এটা লিখি না, কারণ এইটা লেখা বাধ্যতামূলক না। এটা কখন লেখা হয়? মনিটরের পর্দা ক্লিয়ার করার জন্য, অ্যাকুমুলেটর ফাঁকা করার জন্য। মনে থাকবে, এটা লেখা বাধ্যতামূলক না। সি প্রোগ্রামে এসকিউআরটি হেডার ফাইল, এসকিউআরটি এর জন্য কোনটি সঠিক? math.h। এসকিউআরটি পাওয়ার, এসকিউআরটি পাও, এই দুটোর জন্য math.h। আর printf, scanf, এই দুটোর জন্য stdio.h। মনে থাকবে। গেটসিএস, সিএলআর, এসসিআর, এই দুটোর জন্য conio.h। এগুলো মনে থাকবে তো? সূক্ষ্ম জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, পরের প্রশ্ন, হেডার ফাইল হলো এটা হবে না, কারণ এই কোনো হেডার ফাইল নাই। সঠিক, ঠিক আছে। পরের প্রশ্ন, সি প্রোগ্রামে ব্যবহৃত str কপি বা str cpi কোন হেডার ফাইল কোনটি? স্ট্রিং। ভালো করে দেখো, এই str থাকলে স্ট্রিং দিয়ে দিবা। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সি প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট শেষে কি লিখতে হয়? সেমিকোলন লিখতে হয়। সেমিকোলন লিখতে হয়, তাই না? স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে একটা ফাংশনের শুরু থেকে ওটা শেষ পর্যন্ত একটা ফাংশনের একটা লাইন, দিস ইজ স্টেটমেন্ট, এবং স্টেটমেন্ট শেষে সেমিকোলন লিখতে হয়। তবে একটা কথা আছে, অনেক অনেক ক্ষেত্রে সেমিকোলন লিখতে হয় না। একটা উদাহরণ দাও তো, কোনগুলো শেষে সেমিকোলন হয় না? ফরের শেষে সেমিকোলন হয় না, হোয়াইলের শেষে সেমিকোলন হয় না, কিন্তু ডু হোয়াইল এবার হয়।
ইফ, এলস, এগুলো শেষে সেমিকোলন হয় না। কিন্তু প্রিন্ট এফ, স্ক্যান এফ, আরো যে সমস্ত লিখি এগুলো শেষে সেমিকোলন হয়। খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, এদিকে তাকাও, খেয়াল করো। একটা নামা, শাটার নামায় আরেকটু। এদিকে দেখো, এখানে এই একটা স্টেটমেন্ট, এই প্রতিটি স্টেটমেন্ট শেষে আমরা সেমিকোলন লিখছি, দেখছো? হ্যাঁ, আর এটা শুরু, এটা শেষ, কার্লি ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, প্রোগ্রাম শুরু হয় কার্লি ব্র্যাকেট দিয়ে, প্রোগ্রাম শেষ হয় কার্লি ব্র্যাকেট দিয়ে, কিন্তু একটা স্টেটমেন্ট শুরু হয় আবার এই প্যারেনথেসিস দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। একটা স্টেটমেন্ট শুরু এবং শেষ হয়, আচ্ছা, বন্ধনের মধ্যে রাখি। আচ্ছা, সি প্রোগ্রামের গঠনের ক্ষেত্রে নিম্নের কোনটি অত্যাবশ্যকীয়? মেন ফাংশন সেকশন। মেন ফাংশন সেকশনটা থাকতেই হবে প্রোগ্রামে। আমি দেখাচ্ছি, দেখো এখানে একটা প্রোগ্রাম দেখাচ্ছি, এই দেখো, খেয়াল করো, এই যে মেইন একটা প্রোগ্রাম এর মেইন ফাংশনটা থাকাই লাগবে, এটা ছাড়া প্রোগ্রাম, সি প্রোগ্রাম কাজই করবে না, কারণ সি প্রোগ্রাম শুরু একটি মেইন ফাংশন থেকে। সি প্রোগ্রামের প্রধান ফাংশন হচ্ছে মেইন ফাংশন, আর এগুলো তো কখনো থাকে কখনো থাকে না, কিন্তু এটা থাকেই। এটা কখনো আমরা আইএনটি মেইন লিখি, কখনো ভয়েড মেইন লিখি, কখনো মেইন লিখি, পরের প্রোগ্রামে যায়। সি প্রোগ্রামের লিঙ্ক সেকশনে যুক্ত করা হয় কি, বলো? হেডার ফাইল। সি প্রোগ্রামের লিঙ্ক সেকশনে হেডার ফাইল যুক্ত করি, ওই যে ইনক্লুড stdio.h লিখি না, ওই লাইনটার নাম লিঙ্ক সেকশন। কি বলা হয়? মানে হেডার ফাইল যুক্ত করি, হেডার ফাইল লিঙ্ক করে দিই হ্যাশট্যাগ ব্যবহার করে। এদিকে তাকাও, এই দেখো, এই একটা প্রোগ্রাম, এই লাইনটার নাম লিঙ্ক সেকশন, এবং এখানে আমরা হেডার ফাইল যুক্ত করি, লাইব্রেরি যুক্ত করি। এখানে এর সাথে আরো কয়েকটা আমরা যুক্ত করি, মাঝে মাঝে দেখি conio.h যুক্ত করি, conio.h হলে এবার রিটার্নের পরিবর্তে get ch, তাই না? আবার মাঝে মধ্যে math.h যুক্ত করি, যদি ভিতরে কোথাও sqrt লিখি বা পাও ফাংশন ব্যবহার করি, তাহলে এখানে math.h যুক্ত করি, তাই না? তাহলে এই অংশটার নাম হচ্ছে লিঙ্ক সেকশন। কি বলা হয়? লিঙ্ক সেকশন। খেয়াল করো ভালো করে, সি প্রোগ্রাম লেখা শেষে কম্পাইল করার জন্য কি ব্যবহার করা হয়? সি প্রোগ্রাম লিখে প্রথমে সেভ করব Ctrl+H দিয়ে, কম্পাইল করার জন্য Alt+9 ব্যবহার করা হয়। এটা কিবোর্ড কমান্ড, Alt+9, Alt+9 একসাথে প্রেস করতে হয়। ওকে, সি ভাষায় কোড লেখার কম্পাইলার কোনটি? মানে কম্পাইলার কোনটা? কোড ব্লকস আর টার্বো সি। এই কিউ বেসিক হবে না, কিউ বেসিক সি প্রোগ্রাম লেখার জন্য সফটওয়্যার না। তাহলে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক, 158 গেছে। পরের প্রশ্ন লক্ষ্য করি, সি প্রোগ্রামে হেডার ফাইল কোনটি? প্রিন্টএফ হেডার ফাইল হবে না, তাহলে এইটা উঠবে, তাই না? 2 3। এই তোমরা পরে আসছো, বসো ওখানে। 1 3। আচ্ছা, এই যে এখানে একটু ভালো করে দেখো, এই 161 নাম্বার প্রশ্ন, √40 এটার জন্য কোনটা ব্যবহার করা হয়? sqrt 40। sqrt ব্র্যাকেটের মধ্যে 40 হবে, আর এক জায়গায় যদি sqrt থাকতো, সিনট্যাক্সে যদি ভুল থাকতো, এটা কিন্তু হতো না। তাহলে আসল সিনট্যাক্স হচ্ছে sqrt লিখে ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটের মধ্যে যা লিখবো ওটা রুট তৈরি করবে এটা দ্বারা। আর এই sqrt এর জন্য হেডার ফাইল কোনটি? math.h। মনে রাখবে, এই পাওয়ার দেওয়ার জন্য কোন ফাংশন ব্যবহার করা হয়? পাও ফাংশন। পাও লিখে এইটা কমা, এটা ব্র্যাকেটের মধ্যে যেটা পাওয়ার থাকবে এটা কমা দিয়ে শেষে হবে। পরের প্রশ্ন, কিবোর্ডের ইনপুট গ্রহণের জন্য স্ক্যানএফ। গুড, সুন্দর। স্ক্যানএফ কিবোর্ড থেকে একটা ডেটা ইনপুট নেয়। স্ক্যানএফ কি করে? কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেয়, সেজন্য স্ক্যানএফ কে ইনপুট ফাংশন বলা হয়, আর প্রিন্টএফ কে আউটপুট ফাংশন বলা হয়। প্রিন্টএফ এবং প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো কিন্তু লাইব্রেরি ফাংশন, বারবার বলছি কিন্তু রিপিট করতেছি। পাওয়ার ফাংশনের জন্য হেডার ফাইল কোনটি? math.h, তাই না? পাওয়ার sqrt এটা যদি math.h। পরের প্রশ্ন, সি ভাষায় কোন ধরনের প্রোগ্রামিং মডেল অনুসরণ করে? স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল। স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল কেন? সি ভাষাতে বিভিন্ন সমস্যার সমাধান বিভিন্ন অংশে ভাগ করে আলাদা আলাদাভাবে সম্পন্ন হয়, সেজন্য স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল বলা হয়। তুমি লিখছো না কেন? সেটা না, ওটা দেখো। নিম্নের কোনটি সি ভাষার কিওয়ার্ড? আইএনটি। এটা হেডার ফাইল, এই দুটো ফাংশন, আর এটা হচ্ছে কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড অনেকগুলি আছে না? এনসিসি তে কয়টা কিওয়ার্ড? 47টা।
47টা এনসিসি তে, আর সি প্লাস প্লাসে কয়টা? 63টা। এগুলো মনে রাখবা। কোনটি অক্ষরমালা, কোনটি দিয়ে অক্ষরমালা তৈরি হয়? ক্যারেক্টার। আচ্ছা, অক্ষরমালা হচ্ছে যেমন বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ লেখাটা হচ্ছে একটা শব্দ, এবং বাংলাদেশ লেখাটা অনেকগুলো অক্ষর নিয়ে তৈরি হয়েছে, তাই অক্ষরমালা বলে। মনে থাকবে? ক্যারেক্টার মানে অক্ষর, অক্ষর নিয়ে অক্ষরমালা তৈরি হয়, সেজন্য বলতে কোনটি দ্বারা তৈরি গঠিত হয়? অক্ষর দ্বারা, ক্যারেক্টার দ্বারা। পরের প্রশ্ন দেখো, সি প্রোগ্রামে ব্যবহৃত পূর্ণ সংখ্যা কোন ধরনের ডেটা টাইপ? ইন্টিজার টাইপ ডেটা। পূর্ণ সংখ্যার ইংরেজি ইন্টিজার, ইন্টিজার। মনে থাকবে? দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা সবগুলোর জন্য ইন্টিজার। যেমন এটি খেয়াল করে দেখো, 10 পূর্ণ সংখ্যা এবং এটি পয়েন্ট ছাড়া সংখ্যা। 35 মাইনাস 48, তাহলে মাইনাসও পূর্ণ সংখ্যা, প্লাসও পূর্ণ সংখ্যা, পয়েন্ট ছাড়া যেগুলা। এবং একটা পূর্ণ সংখ্যা লিখতে 16 বিট জায়গা মেমোরিতে লাগে। একটা ভগ্নাংশ সংখ্যা লিখতে 32 বিট জায়গা মেমোরিতে লাগে। 32 বিট মানে 4 বাইট, 8 বিটে 1 বাইট। একটা অক্ষর লিখতে 8 বিট লাগে, 1 বাইট। এগুলো মনে রাখতে হবে। ওকে, তাকাও এদিকে, খেয়াল করো, এগুলো আছে, সামনে আছে। আইএনটি, সিআইসিআর, ফ্লট, ডাবল কোন ধরনের ডেটা টাইপ? বিল্ডিং ডেটা টাইপ। এবং এগুলোকে প্রাইমারি ডেটা টাইপও বলে, প্রাইমারি ডেটা টাইপও বলে। আনসিসিতে এগুলো হচ্ছে সমর্থন করে, যেগুলি বিল্ডিং ডেটা টাইপ বা প্রাথমিক ডেটা টাইপ বলা হয়। মনে থাকবে? পরের প্রশ্ন, নিম্নের কোনটি সি ভাষার গঠিত ভেরিয়েবল, সঠিক ভেরিয়েবল? এইখানে দেখো, এটা সঠিক, এটা সঠিক। এবার খেয়াল করো, এটা সঠিক হবে না, কারণ হাইফেন হতে পারবে না, আন্ডারস্কোর হবে। আন্ডারস্কোর মানে কি ড্যাশটা নিচে থাকবে, এটা তো তা না, তাহলে এটা ভুল। কথা বলে না? এটা মাঝখানে ফাঁকা আছে না, স্পেস থাকতে পারবে না ভেরিয়েবলে, তাহলে এটাও ভুল। 1 দিয়ে শুরু হতে পারবে না, এটাও ভুল। তাহলে 3টাই যেহেতু ভুল, তাহলে এটা সঠিক। তুমি হয়তো বলতে পারো এখানে তো সংখ্যা নাই, সংখ্যা ব্যবহার করতে হবে, এমনটি কথা না। সংখ্যা যদি ব্যবহার করতে হয় শেষে ব্যবহার করতে হবে, অথবা মাঝে ব্যবহার করতে হবে, কিন্তু প্রথমে ব্যবহার করা যাবে না, তাই প্রথমে দেওয়া আছে, এটা ভুল। এই ভেরিয়েবল নিয়ে কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকবার, খেয়াল রাখতে হবে কোনটি সঠিক চলক, এরকম এরকম। সেজন্য এরকম কিছু প্রশ্ন এক্সট্রা বেশি দিয়েছি আমি। সি প্রোগ্রামের সাধারণ স্টেটমেন্ট গুলো কোন বন্ধনীর মধ্যে থাকে? স্টেটমেন্ট গুলো প্যারান্থিসিসের মধ্যে। যেমন এদিকে তাকাও, এই যে প্রিন্ট এফ, এই বন্ধনীর মধ্যে দিলাম, আর এই যে সি প্রোগ্রাম শুরু হয় শেষ হয় এটা দিয়ে। বাট একটা স্টেটমেন্ট থাকে, স্টেটমেন্টে ব্যবহার করা হয় এটা, ফার্স্ট ব্র্যাকেট ও প্যারান্থিসিস। মনে থাকবে? ওকে, সি প্রোগ্রামের জন্য কিবোর্ডের অল্টা প্লাস এইচ হেল্প করার জন্য ব্যবহার করা হয়। হেল্প, অল্টা প্লাস, তুমি যদি অল্টা প্লাস এইচ কিবোর্ডে প্রেস করো, হেল্প অপশন চলে আসবে পপ আপ মেনু হিসেবে। মনে থাকবে? এবার দেখো, আনসিসিতে কয়টি কিওয়ার্ড আছে? 47। এটা বলতে বলতে মুখস্থ হয়ে গেছে না? সি প্লাস প্লাসে 63টা, এটা মুখস্থ হয়ে গেছে না। বইয়ে 32টা দলিল না, বইয়ে 32টা পরীক্ষায় আসবে না, কিন্তু দলিল হচ্ছে 47 আর 63। বইতে তো এমনি কম করে দিয়েছে ইম্পর্টেন্ট গুলা, বুঝে নাই? ওকে, কিওয়ার্ড কোনটি? কিওয়ার্ড কে এটা? আচ্ছা, সি প্রোগ্রামের এই বড় হাতের সিআইসিআর কেন হবে না? কারণ সি প্রোগ্রাম কেস সেনসিটিভ। এই সি প্রোগ্রাম এইখানেই কেস সেনসিটিভ, কিওয়ার্ড গুলো স্মল লেটারে হবে। ওকে, তাহলে এটা সঠিক, কারণ এটা স্মল লেটারে আছে। এই ফ্লট কিন্তু কিওয়ার্ড, কিন্তু এখানে না, কারণ বড় হাতের আছে। ডাবলও কিন্তু কিওয়ার্ড, কিন্তু বড় হাতে থাকলে হবে না। এই যে আমি এখানে একটা উপস্থাপন করলাম, কিওয়ার্ড নিয়েও অনেক প্রশ্ন আছে না, এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন থেকে আমি বাছাই করে নিয়ে এসেছি। খেয়াল করো, ভেরিয়েবলের নাম ঘোষণার ক্ষেত্রে সর্বোচ্চ কত ক্যারেক্টার নেওয়া যায়? 31টা ক্যারেক্টার নেওয়া যায় নাম ঘোষণার ক্ষেত্রে। ফ্যান চলার কারণে একটু শব্দ হয়, কিছু করার নাই। প্রোগ্রামের শুরুতে ঘোষণা কিন্তু ভেরিয়েবলকে কোন ধরনের ভেরিয়েবল বলে? শুরুতে, শুরুতে মানে কি মেন ফাংশনের বাইরে, গ্লোবাল চলক। আমরা যদি মেন ফাংশনের বাইরে বা প্রোগ্রামের শুরুতে ব্যবহার করি সেটা গ্লোবাল, আর মেন ফাংশনের মধ্যে যখন ব্যবহার করব এটা লোকাল ভেরিয়েবল। এবং আমরা যে লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, প্রিন্ট এফ, স্ক্যান এফ, গেট সিএইচ, এই না, এগুলো সব বিল্ডিং ফাংশন, লাইব্রেরি ফাংশন। মনে থাকবে? প্রোগ্রামের বিভিন্ন রাশির অপরিবর্তনীয় মানকে কনস্ট্যান্ট বলে। কনস্ট্যান্ট মানে তো ধ্রুবক, পরিবর্তন হবে না, পরিবর্তন
হবে না। আর পরিবর্তন হবে ভেরিয়েবলের মান। কিসের মান ভেরিয়েবল হবে? পরিবর্তন হবে ভেরিয়েবলের মান। আর অপরিবর্তনীয় থাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক। পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য কোনটি ব্যবহার করা হয়? আইএনটি। আইএনটি হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটার জন্য ডেটা টাইপ। ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজারের সংক্ষেপ আইএনটি। একটি ইংরেজি অক্ষর লিখতে ডেটা টাইপ কোনটি? সিএইচআর। অক্ষর লেখার জন্য সিএইচআর। যেমন দেখো সিএইচআর এক্স, এই এক্সটা হচ্ছে ভেরিয়েবল, এই এক্স এর মধ্যে একটা অক্ষর রাখা যাবে, একটা অক্ষর রাখা যাবে। আমি যদি এখানে আইএনটি দিয়ে এক্স লিখতাম তাহলে এক্স এর মধ্যে একটা সংখ্যা রাখা যেত, পূর্ণ সংখ্যা। আমি যদি ফ্লট লিখে এক্স লিখতাম তাহলে এখানে একটা ভগ্নাংশ সংখ্যা রাখা যেত। ওটা দেখে তো ঠিক মতো, দেখো খেয়াল করো। একটি ক্যারেক্টার ধ্রুবক গঠনের জন্য কোনটি ব্যবহার হয়? স্ট্রিং। স্ট্রিং যেমন দেখো ঢাকা, বাংলাদেশ, এগুলো হচ্ছে স্ট্রিং। এবং এই স্ট্রিং গুলো ডাবল কোটের মধ্যে লিখতে হয়। প্রোগ্রামে স্ট্রিং কিসের মধ্যে লিখতে হয়? ডাবল কোটের মধ্যে লিখতে হয়, ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে। অক্ষরমালা ডেটা জন্য সি প্রোগ্রামের ডেটা টাইপ কোনটি? স্ট্রিং। স্ট্রিং হচ্ছে অক্ষরমালা। স্ট্রিং কি? শব্দ অক্ষরমালা। ভগ্নাংশযুক্ত ফ্লোটিং পয়েন্টের জন্য সি প্রোগ্রামের ডেটা টাইপ কোনটি? ফ্লট। ফ্লট। ফ্লোটিং পয়েন্ট ডেটা সি প্রোগ্রামের কত বাইট জায়গা নেয়? ফ্লোটিং পয়েন্ট মানে ফ্লট কত বাইট জায়গা নেয়? 4 বাইট। 4 বাইট মানে 32 বিট। ওই কিছুক্ষণ আগে বললাম ফ্লট ডেটা 4 বাইট, আর পূর্ণ সংখ্যা 2 বাইট মানে 16 বিট, আর একটা অক্ষর লিখতে 8 বিট। আর ডাবল টাইপের ডেটা 64 বিট, আর লং ডাবল যদি হয় এটা আবার 80 বিট মানে 10 বাইট। ওগুলো আছে, সামনে যাব। সি প্রোগ্রামে ক্যারেক্টার ডেটার মেমোরি স্পেস কত? একটা অক্ষর লিখতে মেমোরি কতটুকু লাগে জায়গা? 1 বাইট। 1 বাইট মানে 8 বিট, কিন্তু 1 বাইট মানে কত বিট? 8 বিট। খেয়াল রাখছো? হ্যাঁ, ওকে। সি প্রোগ্রামের আনসাইন্ড ক্যারেক্টার লিখতে এটা 1 বাইট। ক্যারেক্টার সাইন্ড হোক আর আনসাইন্ড হোক উভয় ক্ষেত্রে 8 বাইট, সরি 8 বিট। 1 বাইট মানে 8 বিট। ডাবল টাইপ ডেটা লিখতে কত বাইট জায়গা লাগে? 8 বাইট। ডাবল টাইপ ডেটা মানে কি? আমরা যদি ফ্লট ব্যবহার করি তাহলে পয়েন্টের পরে 6 সংখ্যা প্রদর্শন করবে, আর 6 সংখ্যার চেয়ে বেশি যদি সংখ্যা প্রদর্শন করতে চাই 14টা পর্যন্ত পয়েন্টের পরে, তখন ডাবল। তখন কি? আর ডাবল টাইপ ডেটার জন্য আমাদের 8 বাইট বা 64 বিট জায়গা মেমোরিতে সংরক্ষণ করে থাকতে হবে। খেয়াল করো, সি প্রোগ্রামের ডেটা সংরক্ষণের জন্য মেমোরি লোকেশনকে কি বলে? মেমোরি লোকেশন। সি প্রোগ্রামে আমরা যে মেমোরি নির্ধারণ করি কিসের মাধ্যমে? ভেরিয়েবলের মাধ্যমে। আচ্ছা, ভেরিয়েবলের সংজ্ঞাটা বলি। ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন। মেমোরিতে জায়গা রাখার জন্য যে নাম ব্যবহার করা হয়, শব্দ নাম ব্যবহার করা হয়, তাকে মেমোরি ভেরিয়েবল বলে। তা ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন। শূন্য না কিন্তু, জিনিয়া। ভেরিয়েবল হচ্ছে মেমোরি লোকেশন, মনে থাকবে। এবং ভেরিয়েবলের মান বারবার পরিবর্তন হয়, তাই একে পরিবর্তনশীল বলা হয়। খেয়াল করো, কনস্ট্যান্ট কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সংখ্যাসূচক নিউমেরিক, নিউমেরিক মানে সংখ্যাসূচক, আর অক্ষরসূচক। কনস্ট্যান্ট 2 প্রকার, সংখ্যাসূচক আর অক্ষরসূচক, মনে থাকবে। নিচের কোনটি সঠিক চলক? দেখি কয়জন পারে। সঠিক কোনটা? ক নাম্বার সঠিক? এবার অন্যগুলি কেন সঠিক না সে কথাকে কই। 1 দিয়ে শুরু হতে পারবেন, এটা ভুল। স্পেস থাকতে পারবেন, এটাও ভুল। এখানে এই প্রতীক থাকবেন, এটাও ভুল। এখানে স্পেস থাকবেন, এগুলো ভুল। ফাঁকা থাকবে না। স্পেস যদি দিতে হয় তাহলে আন্ডারস্কোর দিতে হবে, মনে থাকবে। হ্যাঁ, এইগুলা তোমরা বোর্ডের প্রশ্ন দেখবে, এই ধরনের প্রশ্ন প্রায় এসছে। আইএনটি ডেটা টাইপের জন্য ইনপুট আউটপুট কোনটি ব্যবহার করা হয়? পার্সেন্টেজ ডি। পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেটি পূর্ণ সংখ্যা ডেটা আইএনটির জন্য ব্যবহার করা হয়। আর এফ ফ্লটের জন্য, ভগ্নাংশ টাইপ ডেটার জন্য। পার্সেন্টেজ সি ক্যারেক্টার অক্ষরের জন্য। এল এফ ডাবলের জন্য, ডাবল টাইপ ডেটার জন্য, মনে থাকবে।
এই যে আমি এখানে উপস্থাপন করলাম, এটা ভালো করে দেখো, এটা চিত্রে উপস্থাপন করলাম। এই যে কিওয়ার্ড সিআইসিআর অক্ষর লেখার জন্য এবং সিআইসিআর দ্বারা পার্সেন্টেজ সি ফরম্যাট স্পেসিফাই, স্ট্রিং এর জন্য পার্সেন্টেজ এস, আইএনটির জন্য পার্সেন্টেজ ডি, লংটা খুব ব্যবহার কম হয়, ফ্লটের জন্য পার্সেন্টেজ এফ, ডাবলের জন্য পার্সেন্টেজ এল এফ, লং ডাবলের জন্য এল এফ, কিন্তু এটা বড় হাতের এল। খেয়াল রাখো ভালো করে, ক্যারেক্টার লিখতে 1 বাইট জায়গা লাগে, স্ট্রিং লিখতে 1 বাইট, আইএনটি লিখতে 2 বাইট, ফ্লট লিখতে 4 বাইট, ডাবল লিখতে 8 বাইট, লং ডাবলে 10 বাইট। বইতে আছে, বই থেকে পড়ে নিও, সব কিন্তু বইতে আছে, প্রত্যেকটা বইতে আছে, সব বইতে আছে, পড়ে নিও, ঠিক আছে। এই অক্ষর লেখার জন্য ইনপুট আউটপুটের কোনটি ব্যবহার করা হয়? পার্সেন্টেজ সি। আর পার্সেন্টেজ ডি টা কিসের জন্য? পূর্ণ সংখ্যা। পার্সেন্টেজ এল ডি ডাবল ডাবল ডাবল, বড় হাতে এল হলো লং ডাবল, ঠিক আছে। সি এইটা নামে কিছু নেই, এটা না, এটা ভুল। পার্সেন্টেজ এফ এর মেমরি পরিসর কত? পার্সেন্টেজ এফ মানে কি? ভগ্নাংশ সংখ্যা। 4 বাইটে কত বিট? 1 বাইটে 8 বিট, 4 বাইটে 32 বিট। কতবার বললাম এগুলা, মনে রাখতে হবে, ঠিক আছে। সি ভাষায়, আচ্ছা এই একটা ডেটা টাইপ, এটা কোন ধরনের ডেটা? ফ্লোট ডেটা। তাহলে এটার জন্য কত বাইট জায়গা, কত কত বিট লাগবে? 32 বিট, মনে থাকবে 32 বিট। এই 63 একটা ডেটা, এটা কোন ধরনের ডেটা? আইএনডি, পূর্ণ সংখ্যা ডেটা। এটা কত বাইট লাগবে, কত বিট লাগবে? 16 বিট। কত বিট? 16 বিট বা 2 বাইট, 16 বিট বা 2 বাইট। বিট বাইট কিন্তু খেয়াল করতে হবে, 8 বিটে 1 বাইট, 8 বিটে কত বাইট? এবং 8 বিটে একটা ক্যারেক্টারও হয়, মনে থাকবে। ওকে, ভগ্নাংশ ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পার্সেন্টেজ এফ। এস হচ্ছে স্ট্রিং এর জন্য, ডি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য, সি হচ্ছে ক্যারেক্টারের জন্য। এগুলো খেয়াল রাখবো। ওকে, দেখছো আজকে পড়া অনেক সুন্দর হচ্ছে। ডাবল টাইপ ডেটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পার্সেন্টেজ এল এফ। এল ডি না, তখন ভুল বলেছিলাম, এল এফ। সি প্রোগ্রামিং ভাষা সুইচ কি? সুইচ কিওয়ার্ড। সুইচ হচ্ছে ওই যে তোমার বইতে আছে না 32টা, আর আনসিসি 47টা, ওর মধ্যে সুইচও আছে, সুইচও আছে কিন্তু। আইএনটি ডেটা টাইপের মেমরি ব্যাপ্তি কত? এটা হচ্ছে -2^15 থেকে +2^15 -1। কি বললাম? এইটা তাকাও এদিকে, এই দেখো চলে এসেছে, খেয়াল করো ভালো করে। সিএসআর 8 বিট, আর 8 বিট বলতে -128 থেকে এই যে +127 পর্যন্ত। আচ্ছা, -128 থেকে +127 পর্যন্ত, 128 আর 127 255 হয়। কত হয়? 55। কিন্তু 256টা হতে হবে, 2^8 মানে 256। তাহলে 55 হচ্ছে কেন? মাঝখানে শূন্য একটা সংখ্যা আছে। -128 থেকে শূন্য আছে, শূন্য থেকে আবার 127 আরেকটা আছে। এই যে মাঝখানে যে শূন্য থাকছে, সেই জন্য প্রতিটা শেষে -1 হয়েছে। সেই জন্য এই যে আইএনডির জন্য 2^15 থেকে -2^15 থেকে এটা হবে, আর +2^15 -1, মানে মাইনাস সংখ্যা রাখা যাবে এত পর্যন্ত লেখা যাবে, আর প্লাস সংখ্যা রাখা যাবে এত পর্যন্ত, সাইন বিট সহ। এখন এই দুইটা মিলে 65,535টা হয়, কিন্তু মোট হবে 2^16 মানে 65,536। তো 65,536 করতে হলে মাঝখানে একটা শূন্য আছে, কি আছে? আর যেহেতু শূন্য আছে তাই -1 হয়েছে। বুঝছো কিনা? 0 থেকে 16 পর্যন্ত 17টা সংখ্যা, আর 0 থেকে 15 পর্যন্ত 16টা সংখ্যা। 0 থেকে 15 লেখার নিয়ম হচ্ছে 2^16 -1, ঠিক বলছো? 2^4 -1 তো 65,535টি হবে। সি ভাষায় ব্যবহৃত এগুলা কি? এগুলো এসকেপ সিকোয়েন্স বলে, এসকেপ সিকোয়েন্স বলে। সি প্রোগ্রামে কিছু ক্যারেক্টার আছে যেগুলোকে এসকেপ সিকোয়েন্স বলে, ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হয়। ব্যাকস্ল্যাশ, এই যে এটার নাম ব্যাকস্ল্যাশ। আমরা স্ল্যাশটা যখন এরকম লিখি তখন এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, আর স্ল্যাশটা যখন বাঁকা লিখি, উল্টা লিখি, এটা ব্যাকস্ল্যাশ। মনে থাকবে, খেয়াল করো ভালো করে। ব্যাকস্ল্যাশ এন দ্বারা নতুন লাইন তৈরি করে, যেমন আমরা এইচটিএমএল এ বিআর লিখেছি ওরকম। ব্যাকস্ল্যাশ সি দ্বারা একটা দূরে চলে যায় ডান দিকে। ব্যাকস্ল্যাশ আর দ্বারা পরবর্তী লাইনের শুরু থেকে প্রদর্শিত হবে।
ব্যাকস্ল্যাশ এ দ্বারা বিপ শব্দ করে, অ্যালার্ম শব্দ করে। ব্যাকস্ল্যাশ বি দ্বারা বাম পিছনে সরে যায়, পিছনে সরে যায়। এগুলো মনে রাখার বইতেও আছে, আরো আছে দেখো। ব্যাকস্ল্যাশ এটা দ্বারা সিঙ্গেল কোটেশন দেওয়ার জন্য, এই যে সিঙ্গেল কোটেশন, যা সিঙ্গেল কোটেশন দিতে চায় ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোট দিতে হবে। ডাবল কোট ব্যবহার করা হয় ব্যাকস্ল্যাশ ডাবল কোট ডাবল কোটেশনের জন্য। দুইটা স্ল্যাশ যদি দিই একটা স্ল্যাশ থেকে যাবে আউটপুটে। আর ব্যাকস্ল্যাশ হট চিহ্ন যদি দিই তাহলে এই হট চিহ্নটা দেখা যাবে। সি প্রোগ্রামে তুমি কিন্তু হট চিহ্ন এমনি দিতে পারবে না, হট চিহ্ন দিতে হলে ব্যাকস্ল্যাশ হট চিহ্ন দিতে হবে। এইগুলা বিশেষ করে এগুলো বলে স্কেপ সিকোয়েন্স বলে। এই দেখো সি প্রোগ্রামের পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইন ব্যাকস্ল্যাশ এন। এই যে দেখো এদিকে তাকাও, ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি না? এন এর পরে যেটা লিখেছি আউটপুট ওটা নিচে চলে যাবে, বিআর এর মতো। এন এর পরে যেটুকু আছে ওটুকু নিচে চলে যাবে। পরের প্রশ্ন, সি ভাষায় সঠিক চলক কোনটি? আবার সেই প্রশ্ন, কোনটি সঠিক? এফ নেম। আচ্ছা এইটা যখন তুমি দেখবা তখন দেখবে কোনগুলো ভুল। এটা ভুল, এই প্রতীক হবে না, এই ওয়ান দিয়ে শুরু হতে পারবে না, ওই ওয়ান দিয়ে শুরু হতে পারবে না, স্পেস থাকতে পারবে না, তার মানে এটা সঠিক তাহলে। ঠিক আছে, সি প্রোগ্রামের নিচের কোনটি সঠিক চলক? এগুলো কিন্তু বোর্ডের প্রশ্ন। টেস্ট টু, এটা টু দিয়ে শুরু হবে না, এই প্রতীক থাকবে না, এই প্রতীক থাকবে না। সংখ্যা থাকতে পারবে কিন্তু সংখ্যা প্রথমে থাকবে না, প্রথমে থাকবে না। ওকে ঠিক আছে। স্ট্রিং ডেটা টাইপ প্রদর্শনের জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পার্সেন্টেজ। পরের প্রশ্ন, আউটপুট পেছনে এক ঘর সরানোর জন্য ব্যাকস্ল্যাশ বি ব্যবহার করা হয়, পিছনে এক ঘর সরানোর জন্য। সতর্ক অ্যালার্ম দেওয়ার জন্য আর এ দিয়ে অ্যালার্ম দেয়, এ দিয়ে অ্যালার্ম দেয়, যে এ ব্যবহার করেছে না ব্যাকস্ল্যাশ এ, এটা যখন আউটপুটটা দেখাবে তখন একটা বিপ বিপ শব্দ হবে, শব্দ হবে। আউটপুট প্রশ্নবোধক চিহ্ন এইটা, যেমন দেখো এদিক তাকাও, আমি লিখলাম হোয়াট ইজ পেন্সিল, তো সি প্রোগ্রামে লিখতে হবে হোয়াট ইজ পেন্সিলের আগে হোয়াট চিহ্ন যদি দিতে চাই তো হোয়াট চিহ্নের আগে এটা না দিলে হোয়াট চিহ্নটা আসবে না। ঠিক আছে, সেই জন্য হোয়াট চিহ্ন দিতে হলে এটা দিতে হবে, ব্যাকস্ল্যাশ সহ দিতে হবে। আউটপুট পরবর্তী লাইনের শুরুতে একই কলাম বরাবর নেওয়ার জন্য আমাদের এই আর ব্যবহার করা হয়। যেমন দেখো আর যদি লিখি আর এর বামেরটুকু মুছে যাবে, ওটুকু থাকবে, যেখানে আর লিখবো তার সামনেটা মুছে যাবে। আউটপুট এক ট্যাব ডানে নেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ টি, তাকাও ব্যাকস্ল্যাশ টি যেখানে লিখবো আউটপুটে ওটা এক ট্যাব চলে যাবে, এক ট্যাব আমরা ট্যাব প্রেস করে ডানে নিই না, তো ওইটা ওই রকম আকারে প্রদর্শনের জন্য ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে হবে। বেশি না আর মনে হয় 2-3-5 মিনিট লাগতে পারে। আউটপুট ডাবল কোটেশন দেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়? এই যে এইটা, এই যে দুই দিকে আমি যদি এটা দিই তাহলে ই যে দুই পাশে ডাবল কোট হবে, মনে থাকবে। নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? কোনটা সঠিক দেখি, তোমাদের ছেড়ে দিলাম তোমাদের উপর উত্তর। কেন এটা হবে না? লাইন নাই কিন্তু, ওই 47টার মধ্যে লাইন নাই, এটা হবে না। কজ নাই, এটা হবে না। স্ক্যানএফ তো ফাংশন, তাহলে এইটাই সঠিক। ঠিক আছে, কোনটি সি প্রোগ্রামে বহুল ব্যবহৃত শর্তযুক্ত স্টেটমেন্ট? ইফ এলস, শর্ত কথা থাকলে ইফ এলস, ইফ কন্ডিশন সত্য হলে কন্ডিশনের মধ্যে যাওয়া হবে, না হলে এলস এর পরে। ইফ এলস হচ্ছে শর্তযুক্ত স্টেটমেন্ট। ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের মাধ্যমে কোনটি সংরক্ষণ করা হয়? প্রয়োজনীয় ডেটা। যেমন মনে করো আমি লিখলাম a = 5, তাহলে এর মধ্যে 5 কে রাখলাম, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইন করা। এর মানকে 5 দ্বারা অ্যাসাইন করলাম, যে যেখানে লিখি ওর মান 5 হবে। ঠিক আছে, আজকে কিছুক্ষণ পরে একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেই আলোচনাটা মন দিয়ে দেখবা এই কিছুক্ষণ পরে।
কোনো মানকে সংরক্ষণের জন্য নিচে কোনটি ব্যবহার করে? মেমোরি লোকেশন মানে ভেরিয়েবল। মেমোরি লোকেশনকে ভেরিয়েবল বলে, মনে থাকবে। কি ধরনের লজিক্যাল এক্সপ্রেশন? আচ্ছা, এটা কোনটা সঠিক? ফলাফল। আচ্ছা, আমরা যখন একটা কন্ডিশন যাচাই করি তখন ইয়েস হয় অথবা নো হয়, তাহলে এখানে সত্য মিথ্যা হবে, তাই না? তো কোনটা সঠিক? কেন এটা হবে না? হ্যাঁ, ভালো কথা বলছো। সত্য মিথ্যা একসাথে হবে না, হয় সত্য তাহলে মিথ্যা, তাই সত্য অথবা মিথ্যা, এটা ঠিক। কি বললাম? ইয়েস অর নো বলি না, ইয়েস এন্ড নো কখনো বলি না আমি। ইয়েস অর নো, তুই কি বলতেছিস ক, অর মানে অথবা। হোয়াইল লুপের, আচ্ছা হোয়াইল আর ডু হোয়াইলের পার্থক্য কি? সিনট্যাক্সে, গঠনে। ভালো করে শোনো, হোয়াইল শুরুতেই কন্ডিশন যাচাই করে, সত্য হলে কাজ করে, আর ডু হোয়াইল আগে একবার কাজ করে পরে কন্ডিশন যাচাই করে। লুপের শুরুতে হোয়াইলে কন্ডিশন যাচাই করে আর লুপের শেষে ডু হোয়াইলে কন্ডিশন যাচাই করে, মনে থাকবে? ওকে, হোয়াইল লুপের কন্ডিশন পরীক্ষা করে কোথায়? লুপের শুরুতে। তো কিছুক্ষণ আগে তো বললাম। আচ্ছা, তোমাদের এইচটিএমএল এর যে এমসিকিউ আছে এভাবে আলোচনা করব। ওকে ওকে ওকে, সময় লাগবে, তাহলে আমার লিখতে সময় লাগবে। অপারেন্ড, অপারেটর, কনস্ট্যান্ট এর সামঞ্জস্যপূর্ণ উপস্থাপনকে কি বলে? এক্সপ্রেশন বলে। একটু খেয়াল করো, এক্সপ্রেশন কি? আমি লিখলাম যে আমি লিখলাম এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে সূত্রটা লিখলাম না, সমীকরণ না, এই সমীকরণের মধ্যে কি আছে? অক্ষর আছে, প্লাস আছে মানে অপারেটর, এগুলো সব সামঞ্জস্যপূর্ণ। এই যে সমীকরণটা, এটাকে এক্সপ্রেশন বলে। এটা কি বলে? সমীকরণ। এক্সপ্রেশন কি? ওকে ওকে। যে সকল অপারেটর একটি অপারেন্ড নিয়ে কাজ করে তাকে ইউরিনারি অপারেটর বলে, আর একাধিক অপারেটর নিয়ে কাজ করে তাকে বাইনারি অপারেটর বলে। এই যে অপারেটর চলে এসেছে, কিছুক্ষণ আগে বলছিলাম না গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে, এবার শুরু হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। গাণিতিক কাজ যোগ বিয়োগ করার জন্য কোন অপারেটর ব্যবহার করা হয়? অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক। এখন থেকে 2-3 মিনিট আলোচনা করবো, খুব মন দিয়ে বুঝবা। অপারেটর নিয়ে আলোচনা করতেছি, অপারেটর নিয়ে আলোচনা করতেছি। যোগ বিয়োগ গুণ ভাগ, ভাগ ফল, ভাগ শেষ, এইগুলা নির্ণয় করা হয় গাণিতিক অপারেটর, যার ইংরেজি হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। মনে থাকবে, গাণিতিক কাজ করার জন্য। খেয়াল করো, দুইটা অপারেন্ডের মধ্যে ছোট বা বড়, ছোট বা সমান, বড় বা সমান, এগুলো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর, মনে থাকবে। এইবার দেখো আসল কাহিনী এসছে। কোনটি অ্যারিথমেটিক অপারেটর কও? কোনটি অ্যারিথমেটিক অপারেটর? এদিকে তাকাও। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, পাঁচটা। কি বললাম? এইটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ নির্ণয়ের সূত্র কিন্তু এটা, মোট বলো এটাকে। তাকাও এদিকে, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ, এর বাইরে আর অ্যারিথমেটিক নাই, তাহলে মুখস্থ করে ফেলতে হবে। এখন তাহলে এগুলা কি? এটা কি ইনক্রিমেন্ট অপারেটর বলে? প্লাস প্লাস মানে এক এক বাড়বে। এর লেস দেন ইকুয়াল টু রিলেশনাল বলে, সম্পর্কযুক্ত। আর ডাবল এন্ড থাকলে লজিক্যাল অপারেটর বলে। এটা কি লজিক্যাল? ওগুলো আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করবো। বললাম না, এই কয়েক মিনিট খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খেয়াল করবো ভালো করে, পাশাপাশি কথা বলবো না। কোনটি বিট ওয়াইজ অপারেটর? তাকাও ভালো করে। এটা রিলেশনাল, এটাও রিলেশনাল, এটা লজিক্যাল। এন্ড যখন ডাবল থাকবে তখন সেটি লজিক্যাল, আর এন্ড যখন একটা থাকবে তখন সেটি বিট ওয়াইজ। বিট ওয়াইজ অপারেটর বিট নিয়ে কাজ করে। বিট ওয়াইজ অপারেটর 1 2 3 4 5 6টা। ভালো করে দেখো, এই অর, এটা কি? অর। এন্ড, এক্সঅর, এক্সঅর এর প্রতীক। এটা হচ্ছে কমপ্লিমেন্ট, ওয়ান এস কমপ্লিমেন্ট, মানে কি একের পরিপূরক। একের পরিপূরক মানে কি উল্টায় যাবে। আর একটা লেফট শিফট বামে এক ঘর করে সরে যাবে, রাইট শিফট ডানে সরে যাবে। এই কটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, মনে থাকতে হবে। হ্যাঁ, বইতেও আছে কিন্তু। পরের প্রশ্ন, যে স্টেটমেন্টের সাহায্যে উপাত্ত দেয়া হয়, প্রদান করা হয়, মানে গ্রহণ করা, ইনপুট স্টেটমেন্ট,
স্ক্যানএফ প্রোগ্রামে ইনপুট দেওয়া হয়। ইনক্রিমেন্ট অপারেটর কোনটিকে বলা হয়? প্লাস প্লাস। এটা ডিক্রিমেন্ট অপারেটর। মাইনাস মাইনাস, যদিও এটা মাইনাস মাইনাস না, এটা ব্যাকস্ল্যাশ এই আন্ডারস্কোর হয়ে গেছে, তাই না? এই যে ইনক্রিমেন্ট অপারেটর এই প্লাস প্লাস এবং প্লাস প্লাস ওই মাঝখানে কথা বলে। প্লাস প্লাস যখন প্রথমে কথা লিখবো তখন সেটা হবে প্রিফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর, আর এ প্লাস প্লাস যদি পরে লিখি পোস্ট ফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর। এটা প্রিফিক্স, এটা পোস্ট ফিক্স। মানে এর মান বাড়বে কিন্তু প্রোগ্রামের কাজ করার আগেই বাড়বে, আর এখানেও এর মান এক করে বাড়বে কিন্তু একবার কাজ সম্পাদন করার পরে বাড়বে, তাই প্রিফিক্স পোস্ট ফিক্স বলে। এ প্লাস 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 এ এবং এ প্লাস প্লাস ব্যাখ্যা করো, এটা 2 মার্কসের জন্য প্রায় আসে। তাই প্লাস প্লাস যদি আগে থাকে প্রিফিক্স, পরে থাকলে পোস্ট ফিক্স। প্রিফিক্স হচ্ছে আগে একে মান বৃদ্ধি করবে, তারপরে সেই মান নিয়ে প্রোগ্রামে কাজ করবে, আর পোস্ট ফিক্স হচ্ছে প্রোগ্রামের কাজ করার পরে এক বৃদ্ধি করবে। দুইটার কাজই কিন্তু এক এক করে বৃদ্ধি করা, এটা আগে পরে, মনে থাকবে। লজিক্যাল অপারেটর কোনটি? ডাবল এন্ড। তাহলে লজিক্যাল অপারেটর তিনটা, লজিক গেট মৌলিক কোটা এন্ড অর নট, এই যে এন্ড অর নট। এন্ড যখন ডাবল হবে তখন সে লজিক্যাল, আর এন্ড যখন একটা হবে সেটা বিট ওয়াইজ। অর যখন ডাবল হবে সেটা লজিক্যাল, অর যখন একটা হবে তখন বিট ওয়াইজ। খেয়াল রাখতে হবে কিন্তু, ওকে। পরের প্রশ্ন, এখানে অপারেন্ড কোনগুলো? আচ্ছা, অপারেন্ড কাকে বলে ভালো করে লেখ। এখানে বি আছে, এ আছে, প্লাস আছে, ইকুয়াল টু আছে। ইকুয়াল টু অপারেটর, প্লাস অপারেটর, আর এই টোটালটা এক্সপ্রেশন, সমীকরণ। তাহলে সমীকরণের মধ্যে দুই ধরনের উপাদান থাকে, অপারেটর, অপারেন্ড, আর থাকে কনস্ট্যান্ট, আরো থাকে। তাহলে এইখানে এই দুটো যদি অপারেটর হয় তাহলে এ আর বি হচ্ছে অপারেন্ড, বুঝছো কিনা? এ আর বি হচ্ছে অপারেন্ড, মনে থাকবে। রিলেশনাল সম্পর্কযুক্ত অপারেটর কোনটি? এটা রিলেশনাল, এটা রিলেশনাল। রিলেশনাল অপারেটর 6টা, ভালো করে দেখো। লেস দেন অর ইকুয়াল টু, গ্রেটার দেন অর ইকুয়াল টু, ডাবল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এইগুলো 6টাই রিলেশনাল, এর বাইরে নাই। একটা জিনিস খেয়াল করো, ইকুয়াল টু যখন ডাবল ব্যবহার করবো তখন সেটি রিলেশনাল হবে, আর ইকুয়াল টু যখন একটা ব্যবহার করবো তখন সেটি অ্যাসাইনমেন্ট হবে। যেমন আমি লিখলাম এ সমান 5, তাহলে এর মান 5, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আর আমি যদি লিখি এ ডাবল ইকুয়াল টু 5, তাহলে এখানে বলতে চাচ্ছে এর মান 5 কি না, এটা সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে ডাবল ইকুয়াল টু যখন ব্যবহার করবো তখন সেটি রিলেশনাল অপারেটর, আর একটা ইকুয়াল টু যখন ব্যবহার করবো তখন অ্যাসাইনমেন্ট অপারেটর। খেয়াল থাকবে, কি যা বলা যাবে কিনা সব আমি বুঝতে পারছি না। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা কও? একটা ইকুয়াল না, অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস ইকুয়াল টু। আচ্ছা, এইবার অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো দেখো ভালো করে। একটা ইকুয়াল টু, এটা কিন্তু মাইনাস না, এটা রেখে রাখলাম। একটা ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, ভাগশেষ ইকুয়াল টু। আবার দেখো 1 2 3 4 5টা অ্যাসাইনমেন্ট অপারেটর। একটা ইকুয়াল টু, প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, ভাগ ইকুয়াল টু, ভাগশেষ ইকুয়াল টু। দিস ইজ অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে খেয়াল করে দেখছো, একটা ইকুয়াল টু যখন ব্যবহার করবো তখন সেটি অ্যাসাইনমেন্ট, আর যখন ডাবল ইকুয়াল টু রিলেশনাল, আর এন্ড যখন ডাবল ব্যবহার করবো তখন সেটি লজিক্যাল, আর এন্ড যখন একটা ব্যবহার করবো তখন বিষয়। মনে রাখতে হবে এন্ড অর। এটা বলে সঠিক কত? ক নাম্বার সঠিক? এই যে কমা হবে না কিন্তু, মাঝখানে কমা হবে না। সঠিক, দেখছো? এটা সেম, কিন্তু মাঝখানে কমা হবে না। এইগুলোকে সিনট্যাক্স বলে। কমা সেমিকোলন কোথায় লিখতে হবে, ঠিক আছে? ডাবল কোট হবে দুই দিকে, এখানে শেষে কমা হবে ডাবল কোটের শেষে।
এখানে মাঝখানে কমা হবে না, মনে থাকবে। ওকে, আউটপুট স্টেটমেন্ট কোনগুলি? এই দুই পি গেট সিএস গেট এস টা হচ্ছে তোমার একটা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য, ঠিক আছে। আর মনে হয় 2-3 মিনিট লাগবে। সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটি? অ্যাসাইনমেন্ট অপারেটর 1-3 অ্যাসাইনমেন্ট। এটা 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 কি? না অর ঠিক আছে, কিন্তু এটা কোন অপারেটর? লজিক্যাল। অর যখন ডাবল হবে তখন লজিক্যাল, অর যখন একটা হবে তখন বিট ওয়াইজ। কিছুক্ষণ আগে বললাম না আজকে অপারেটর নিয়ে আলোচনা করবো, খুব সেন্সিটিভ। এই ভিডিওটা পারলে কয়েকবার দেখবা। এটা আমি 120টা এমসিকিউ আলোচনা করেছি, কিন্তু এটা যদি কেউ বুঝতে পারে 300 এমসিকিউ কমন পাবে আমি যেভাবে আলোচনা করেছি, বুঝছো? খেয়াল করো, সি ভাষায় ব্যবহৃত বিভিন্ন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে প্রিফিক্স, পোস্টফিক্স, সাফিক্স বলে কিছু নেই প্রোগ্রামে। খেয়াল করো, প্লাস যদি আগে করি তাহলে প্রিফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর, পোস্টফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর। এটা প্রিফিক্স ডিক্রিমেন্টাল অপারেটর, ডিক্রিমেন্ট মাইনাস হচ্ছে, পোস্টফিক্স ডিক্রিমেন্টাল অপারেটর, মনে থাকবে? ওকে, এই সঠিক এক্সপ্রেশন কোনটি? এই গ সঠিক। কেন গ সঠিক? ভালো করে দেখো, এক্স স্কয়ার কে আমরা গুণ করে লিখবো, গুণটা ইনটু বোঝাই। আর এখানে এই স্কয়ার দেওয়া যাবে না, সি এর মধ্যে স্কয়ার দিতে হলে পাও ফাংশন ব্যবহার করতে হবে, তো তা ব্যবহার করেনি। এটা কয় স্কয়ার আছে, স্কয়ার থাকলে হবে না। সি এক্সপ্রেশনে পাওয়ার কে হয় পাও ফাংশন ব্যবহার করতে হবে, নাহলে সেটাকে ইনটু দিয়ে লিখতে হবে। এক্স ইনটু এক্স মানে এক্স স্কয়ার, বুঝছি কিনা? তাহলে এটা সি এক্সপ্রেশন, এটা সি এক্সপ্রেশন, এটা জেনারেল এক্সপ্রেশন, মনে থাকবে? ওকে, পরের প্রশ্ন, কোনটি ব্রাঞ্চিং স্টেটমেন্ট? ইফ এলস ব্রাঞ্চিং স্টেটমেন্ট, একটা নাহলে একটা ব্রাঞ্চ করে চলে যায়। প্রোগ্রামে দুটি শর্তের ক্ষেত্রে কোন স্টেটমেন্ট ব্যবহার করা হয়? দুটি শর্তের ক্ষেত্রে ইফ এলস, আর দুইয়ের অধিক শর্ত যাচাই করার জন্য ইফ। এটা ভুল আছে কিন্তু, এলস ইফ এলস না, এটা কিন্তু এলস ইফ হবে যদি সঠিক হতো। ইফ এলস ইফ এলস, নট ইফ এলস, এলস ইফ। যাই হোক, এটা তো হবে না, সঠিক উত্তর এইটা, কিন্তু এটা এই গঠনটা ভুল আছে। পরের প্রশ্নে যাই, একই স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্ট প্রোগ্রামে স্থানান্তরের জন্য গোটো ব্যবহার করা হয়। গোটো, আর 1 মিনিট লাগবে। কোন লুপ একবার নির্বাহ করার পর শর্ত যাচাই করে? একবার কাজ করে পরে শর্ত যাচাই করে, ডু হোয়াইল। ডিসিশন স্টেটমেন্ট কোনটি? মানে কন্ডিশন যাচাই করে, ইফ দিয়ে কন্ডিশন যাচাই করে। ডিসিশন মানে কন্ডিশন, দুইটাতে ইংরেজি হয়ে গেল, তাই না? সিদ্ধান্ত। লাস্ট প্রশ্ন আজকের, যে অপারেটর একাধিক অপারেন্ড নিয়ে কাজ করে বাইনারি অপারেটর বলে। এই ছিল আজকের আলোচনা। তোমরা এগুলো আবার বারবার দেখবা, দেখার মাধ্যমে মনে রাখার চেষ্টা করবো, ঠিক আছে?